অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার, 2 ঠিকানায় পুলিশের তল্লাশি, সরকারি অফিসের অপব্যবহারের অভিযোগ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড, সামরিক শাসন জারির মূল পরিকল্পনা করার সাজা। পরমাণু অস্ত্র চায় না ইরান, বার্তা প্রেসিডেন্টের। আলোচনায় সামান্য অগ্রগতি দেখছে যুক্তরাষ্ট্র, ওমান সাগরে রুশ ইরান মহড়া। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে টেমস ভ্যালি পুলিশ। এপস্টেইন কেলেঙ্কারিতে প্রকাশিত নথি ও অভিযোগের ভিত্তিতে স্ট্র্যান্ডিংহাম স্টেটে উড ফার্ম থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে বাকিংহাম প্যালেস সূত্রে জানা গেছে, রাজা চার্লস তৃতীয় অভিযোগগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার সিওল সেন্ট্রাল জেলা আদালত এ রায় দেন। রায়ে বলা হয়েছে, ইয়ন সুক 2024 সালের ডিসেম্বরে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সামরিক শাসন জারি করে রাষ্ট্রবিরোধী বিদ্রোহ সৃষ্টির মূল হোতা ছিলেন। রায়ে আরও বলা হয়, সেই ব্যর্থ সামরিক শাসন প্রচেষ্টার নেতৃত্বের দায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়েছে। এই রায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকেও দোষী সাব্যস্ত করে 23 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না, এমন বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের এই অবস্থান মেনে নিতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে জানালো হোয়াইট হাউস। তবে মূল কিছু ইস্যুতে দুই পক্ষের দূরত্ব এখনও রয়েছে বলেও জানানো হয়। এর মধ্যেই যৌথ মহড়ায় অংশ নিতে ইরানের বন্দর আব্বাসে অবস্থান করছে রুশ যুদ্ধজাহাজ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার ওমান সাগর ও ভারত মহাসাগরে শুরু হচ্ছে দুই দেশের এই বিশাল নৌ মহড়া। রাশিয়ার আগ্রাসনের 4 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে জেনেভায় আয়োজিত ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। যুদ্ধবিরতি ও ভূখণ্ডগত বিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে অচলাবস্থা কাটেনি। আলোচনায় মার্কিন চাপের মুখে অসন্তোষ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনার এই ধারা অব্যাহত রাখতে চায় হোয়াইট হাউস। কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হলো ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের 2 দিনের ত্রিপক্ষীয় বৈঠক। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সীমানা বিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাটেনি অচল অবস্থা। বিশেষ করে দনবাস ও জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুই পক্ষ এখনও রয়েছে অনড় অবস্থানে। বর্তমান ফলাফলকে অপর্যাপ্ত বলে ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়া আলোচনা দীর্ঘায়িত করছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ছাড় দেওয়ার চাপ অন্যায্য। জেলেনস্কি মনে করেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের সক্রিয় অংশগ্রহণ এখন অপরিহার্য। ইউক্রেন একটি সুনির্দিষ্ট ফলাফল চায়, তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল পর্যাপ্ত নয়। সামরিক বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হলেও রাজনৈতিক সমঝোতা এবং শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আমরা আশা করছি পরবর্তী বৈঠকটি ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস এই আলোচনায় কিছু অর্থবহ অগ্রগতির কথা জানালেও পরবর্তী বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। যুদ্ধের 4 বছর পূর্ণ হওয়ার মুহূর্তে সম্মুখ সমরে হামলা বাড়াতে থাকায় শান্তি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। ফলে সংকটের চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশু কিশোরদের আসক্ত করার অভিযোগে বুধবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এক আদালতে সাক্ষ্য দিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। শুনানিতে বাদীর আইনজীবীরা বিভিন্ন অভ্যন্তরীণ নথি দেখিয়ে দাবি করেন, ইনস্টাগ্রাম ইচ্ছাকৃতভাবে কম বয়সী ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তবে জাকারবার্গ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই মামলায় গুগল, টিকটক এবং স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলো অভিযুক্ত।
যাদের মধ্যে কয়েকটি এরই মধ্যে মামলার নিষ্পত্তি করেছে। নাইজেরিয়ার প্লাটু রাজ্যে একটি সীসার খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে আফ্রিকা নিউজ। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, রাজ্যের ক্যাম্পানিন জুরাক এলাকায় মাটির নিচে কাজ করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে আরও অন্তত ২৭ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে এই শ্রমিকদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। দেশটির এই খনি সমৃদ্ধ অঞ্চলে এর আগেও একাধিকবার খনি ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। হংকংয়ের আকাশ এখন উৎসবের রঙে রঙিন। চীনা নববর্ষ বা বসন্ত উৎসবের অংশ হিসেবে এক অভূতপূর্ব প্রদর্শনীর সাক্ষী হয়েছে হংকংয়ের বিখ্যাত ভিক্টোরিয়া হারবার। এবছর ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ঘোড়া বর্ষের দ্বিতীয় দিনের উদযাপন হিসেবে এই চোখ ধাঁধানো অনুষ্ঠান আয়োজিত হয়। চীনা সংস্কৃতির অংশ হিসেবে ২০২৬ সালকে ঘোড়া বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে, যার শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি। এই বর্ষের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা হিসেবে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে মনোমুগ্ধকর আতশবাজি শুরু হয় রাত ৮টায়। একটানা ২৩ মিনিট ধরে চলা উচ্চ ঘনত্বের আতশবাজির মাধ্যমে হংকংয়ের আকাশে ঘোড়ার প্রতিবিম্ব ফুটিয়ে তোলা হয়, যা দর্শকদের মুগ্ধ করে। এরপর আকাশে ফুটে ওঠে চীনা সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক আরবি সংখ্যা ৮। সেই সাথে সৌভাগ্য ও প্রতিপত্তির প্রতীক হিসেবে সোনার বার আকৃতির আতশবাজি হয় আকাশে। এমন দৃশ্য উপভোগ করতে সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকেরা হারবারের দুই পাশে ভিড় জমান। সার্বিয়া থেকে আসা এই পর্যটক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটা অসাধারণ এক আয়োজন। আতশবাজিগুলো সত্যিই দারুণ ছিল। আমি সবার জন্য সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সমস্ত ভালো জিনিস কামনা করেছি। হংকংয়ের স্থানীয়দের কাছে এটা শুধুমাত্র আতশবাজির প্রদর্শনী নয়, এটা তাদের কাছে ঐতিহ্যের অংশ। এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আমি চাই চীনের মূল ভূখণ্ডের মানুষ এবং বিদেশি বন্ধুরা এটা দেখতে আসবে। বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে হংকং কেবল নতুন বছরকে স্বাগত জানায়নি, বরং পর্যটন এবং ভ্রাতৃত্বের বন্ধনের বার্তাও বিশ্বজুড়ে পৌঁছে দিয়েছে। রনি আহমেদ, নিউজ 24। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যবহৃত বা পুরনো পোশাক কেনা বেচার অ্যাপ ডেপপকে $120 কোটি কিনে নিচ্ছে অনলাইন জায়ান্ট ইবে। এই চুক্তির মাধ্যমে ৩০ বছরের পুরনো প্রতিষ্ঠানটি মূলত তরুণ প্রজন্মের ক্রেতাদের কাছে পৌঁছাতে চাইছে। অনলাইন প্ল্যাটফর্ম এটসি প্রায় ৫ বছর আগে ডেপপকে $160 কোটি কিনলেও এবার লোকসানেই এটি বিক্রি করে দিচ্ছে। বর্তমানে ডেপপের ৭০ লাখ সক্রিয় ক্রেতার প্রায় ৯০% বয়সী ৩৪ বছরের নিচে। এই বিক্রির ঘোষণার পর এটসির শেয়ারের দাম বেড়েছে ১৫%। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময়, আর কারণ এ সময় আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদের দোয়া কবুল করেন এবং ইফতারের মাধ্যমেই একজন রোজাদার তার রোজা সম্পন্নের পর মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন। এদিকে সৌদি আরবের সেহরি ও ইফতার কেবল আহার নয়, বরং এটি তাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বড় এক অংশ। সেহরি ও ইফতার রমজানের গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ দুই খাবার। পুরো দিন রোজা রাখার পর সন্ধ্যাবেলায় ইফতার করা হয়। রোজা শুরু করার জন্য ফজরের আগে করা হয় সেহরি। মহামান্বিত রমজান মাস পালনে সৌদিতে মাস দুয়েক আগ থেকেই চলে প্রস্তুতি। একে অপরের দেখা হলে শাহরু আলাইকা মোবারাকা বলে কুশল বিনিময় করেন। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির জিনিসে থাকে বিশেষ ছাড়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য থাকে হাতের নাগালে। সৌদি আরবের ইফতার আয়োজন বেশ জাঁকজমকপূর্ণ। সৌদি আরবের লোকেরা পুষ্টিকর খাবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেখানে ইফতারে যে খাবারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো উন্নত মানের খেজুর, বিভিন্ন ধরনের স্যুপ, ভিমতো বা আঙ্গুর রসের শরবত, তামিজ, বোরাক বা
মাংসের পিঠা, মান্ডি বা ভাত ও মুরগির মাংসের সমন্বয়ে তৈরি খাবার, লাবান ইত্যাদি। এছাড়া খাবসা নামে একটি খাবার সৌদি আরবে বেশ জনপ্রিয়। খাবসা সাধারণত মুরগি কিংবা ভেড়ার মাংস দিয়ে তৈরি করা হয়। ইফতারের টেবিলে খাবসার গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। রোজাদারকে ইফতার করানোর জন্য সৌদিদের রয়েছে ঐতিহ্যবাহী সংস্কৃতি। ইফতার করানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে এবং মসজিদে মসজিদে স্থাপন করা হয় শীতাতাপ নিয়ন্ত্রিত বিশেষ তাঁবু। বছর জুড়ে যেসব ভিনদেশি শ্রমিকরা সৌদিদের সেবায় নিয়োজিত থাকেন, রমজান মাসে এসব তাঁবুতে দেখা যায় তার উল্টো চিত্র। মেহমান হয়ে বসে থাকেন বিভিন্ন দেশ থেকে আসা কর্মীরা, আর খাদেমের মতো তাদের সামনে ইফতার বিতরণের কাজ করেন সৌদিরা। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।